এতক্ষণে আপনাদের অনেকে নিশ্চয়ই জেনে গেছেন যে বিহারের মতোই বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গেও ভোটার তালিকা সংশোধন করা হবে। আর এই সংশোধনের কাজটা শুরু হবে চলতি বছরের আগস্ট মাস থেকে। এই সংশোধনের একটা পোশাকি নাম আছে, বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, সংক্ষেপে এসআইআর। আর এই এসআইআর এর কারণে বিহারের ভোটার তালিকা থেকে প্রায় 57 লক্ষের উপর মানুষের নাম বাদ পড়েছে। এখন প্রশ্ন আসে যে এই ভোটার তালিকা সংশোধনটা কিসের উপর ভিত্তি করে হচ্ছে, কিংবা যখন আমি নতুন করে এই ভোটার তালিকাতে নামটা তুলবো আমার কি কি ডকুমেন্টস লাগবে। তো সেটা নিয়েই আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। টু দ্য পয়েন্ট কথা হবে, তাই একদম কোনো প্যানিক করবেন না। দরকারে হাতের কাছে কাগজ কলম রাখুন, প্রয়োজন মতো লিখে নেবেন। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মধ্যে যতই তর্ক বিতর্ক কিংবা বাকবিতণ্ডা চলুক, এই বিষয়ে কিন্তু একদম প্যানিক করার কিছু নেই, কারণ এই পুরো বিষয়টা এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন আছে। যাই হোক, এবার আসি বিহার বিধানসভার ক্ষেত্রে ভোটের আগে যে এই নির্বাচন কমিশন যে সংশোধনী কাজটা শুরু করেছে সেটা কিসের উপর ভিত্তি করে। বিহারে লাস্টবার এই এসআইআর হয়েছিল 2003 সালে। এখন 2003 সালের যে ভোটার তালিকাটা আছে সেই তালিকার উপর ডিপেন্ড করে ঝাড়াই বাছাই চলছে এবং সেটা আগা পাঁচতলায় চলছে। আর সেই সংশোধন তালিকাতে এখন যারা নতুন ভোটার কিছু অ্যাড হচ্ছে, পুরনো ভোটার কিছু বাতিল হচ্ছে। সেই পুরো প্রেক্ষিতে নির্বাচন কমিশন যে তথ্য দিয়েছে সেখানে তারা বলছে যে বিহারের মোট 7,20,00,000 মানুষকে তারা যে নির্বাচনী ফর্মটা দিয়েছিল সেটা তারা জমা দিয়েছে। 22 লক্ষ মানুষ আসে যারা মৃত, সুতরাং তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। নতুন যে ভোটার তালিকাটা এই 2025 সালে দাঁড়িয়ে হচ্ছে সেটার কথা বলছে। আচ্ছা, 7 লক্ষ মানুষ এমন আছে যাদের নাম একাধিক জায়গায় আছে, মানে ধরুন একটা বিধানসভা কেন্দ্রে তার নাম আছে, দ্বিতীয় বিধানসভা কেন্দ্রেও তার নাম আছে, অর্থাৎ দুই জায়গায় নাম আছে, এরকম ব্যক্তি আছেন 7 লক্ষ, সেটাও বাদ পড়বে তালিকা থেকে। 35 লক্ষ মানুষ আছে যাদের ঠিকানা পরিবর্তন হয়েছে, মানে একটা বিধানসভা থেকে আর একটা বিধানসভায় গিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করেছে, ফলে পূর্বের যে বিধানসভা কেন্দ্রে তার যে ভোটার তালিকায় নামটা ছিল সেটা বাদ পড়বে। এইরকম 35 লক্ষ নাম বাদ পড়বে। আর আছে 1,20,000 মানুষ যাদেরকে নির্বাচন কমিশন ফর্ম দিয়েছিল কিন্তু তারা সেই ফর্মটা পূরণ করে নির্বাচন কমিশনকে ফেরত দেয়নি, ফলে এই টোটাল প্রায় 60 লক্ষের উপরে মানুষ এরা কিন্তু এই ভোটার তালিকা থেকে বাদ পড়ে যাচ্ছে। সুতরাং সহজেই বুঝতে পারছেন যে নির্বাচন কমিশন কিন্তু কোনো জোড়াতালি দিয়ে কাজ করছে না কিংবা কোনো পাইকারি কাজও করছে না, একেবারে আগা পাঁচতলা ঝাড়াই পোঁছাই শুরু করেছে। কারণ নির্বাচন কমিশনের প্রতিনিধি দল প্রত্যেকটা বাড়িতে গিয়ে গিয়ে নির্বাচনী ওই ফর্মটা দিয়ে আসছে, অর্থাৎ ভোটার তালিকার যুক্ত হওয়ার জন্য যে সংশোধনী ফর্ম সেটা দিয়ে আসছে। এখন যদি বিহারের মতো পশ্চিমবঙ্গেও এই একই কাজটা নির্বাচন কমিশন শুরু করে, তখন কিন্তু সাংবিধানিক উপায়ে বা সাংবিধানিক এখতিয়ারের মধ্যে দাঁড়িয়ে মমতা ব্যানার্জির সত্যিই কিছু করার থাকবে না। এবার আসি পশ্চিমবঙ্গে কোন ভোটার তালিকার নিরিখে এই কাজটি করা হবে। বিহারের কাজটা শুরু হয়েছিল 2003 সালের ভোটার লিস্ট অনুসারে, পশ্চিমবঙ্গে কিন্তু হবে তার 1 বছর আগে, অর্থাৎ 2002 সালের ভোটার তালিকা যেটা আছে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু এই সংশোধনের কাজ শুরু হবে। এখন 2002 সালের ভোটার তালিকায় পশ্চিমবঙ্গের যে সমস্ত বাসিন্দার নাম আছে তাদের কিন্তু কোনো অতিরিক্ত নথি দেওয়ার দরকার পড়বে না বা প্রয়োজনও পড়বে না। এবং এটাও আছে যে যদি ওই 2002 সালের তালিকায় কারুর বাবা মায়ের নাম আছে, যেমন আমার ক্ষেত্রে আমার বাবা মায়ের নাম 2002 এর তালিকাতে আছে, সুতরাং আমারও কিন্তু খুব একটা অসুবিধা হবে না। তাহলে অসুবিধা কার হবে? অসুবিধা হবে নতুন ভোটারের, কিংবা যারা পৃথক রাজ্য বা অন্য রাজ্য থেকে এসে পশ্চিমবঙ্গে স্থায়ীভাবে বসবাস শুরু করেছে তাদের ক্ষেত্রে অসুবিধা। অসুবিধাটা কি না, অসুবিধাটা হচ্ছে তাদেরকে একটা এক্সট্রা নথি দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে কি ধরনের নথি লাগবে, কি কি নথি দিতে হবে, কোন কোন ফর্ম জমা করতে হবে ওই নির্বাচনী ফর্মের সঙ্গে, সেটা নিয়ে পরের পাঠে আলোচনা করছি। এবার আসি নির্বাচন কমিশন বা ইলেকশন কমিশন বিহারের প্রত্যেকটা ভোটারকে যে এনুমেরেশন ফর্ম বা অ্যানেক্সার 3 দিয়েছিল সেটা কেমন ছিল। এই ফর্মের ইলেক্টর নাম অর্থাৎ ভোটারের নাম, এপিক নম্বর যেটা থাকে, ঠিকানা, সিরিয়াল নম্বর, পার্ট নম্বর মানে যে বুথে আপনি থাকেন, এবং রাজ্য প্রত্যেকটা প্রিপ্রিন্টেড থাকবে, মানে ওখানে প্রিন্ট করা থাকবে এই জিনিসগুলো, আপনাকে লেখার কোনো প্রয়োজন পড়বে না। এবং আপনার যে ভোটার কার্ডের যে ছবিটা আছে সেটাও কিন্তু ওখানে একটা থাকবে। আপনাকে এবার কি কি যোগ করতে হবে সেটা শুনুন। আপনাকে একটা কারেন্ট ফটো দিতে হবে, আপনার জন্ম তারিখ দিতে হবে, আধার নম্বর দিতে হবে, মোবাইল নম্বর দিতে হবে, আপনার বাবার নাম দিতে হবে অথবা আইনত যিনি আপনার অভিভাবক তার নাম দিতে হবে, এবং তার
এপিক নম্বর বা ভোটার আইডি কার্ডের যে নম্বরটা থাকে BFZ দিয়ে শুরু, কারোর WB/100 বা কারোর ওয়াই দিয়ে শুরু, সেই নম্বরটা দিতে হবে। মায়ের নাম দিতে হবে এবং মায়ের ভোটার নম্বর বা এপিক নম্বরটা দিতে হবে। স্পাউস নেম অর্থাৎ স্বামী বা স্ত্রীর নামটা দিতে হবে এবং তার এপিক নম্বর দিতে হবে। এটা গেল ফর্ম। এবার আসি যে কি ক্ষেত্রে কি ডকুমেন্টস লাগবে, বয়সটা কেমন হলে কার কীরকম ডকুমেন্টস লাগবে, অর্থাৎ যে নতুন ভোটার যারা আর কি আমাদের মতো, তাদের নতুন যে ডকুমেন্টস এই ভোটার কার্ডের সংশোধনীতে নাম তুলতে গেলে তাদেরকে কি ডকুমেন্টস দেওয়া লাগবে এবার সেটা বলি। এবার আসি ডিক্লারেশন ফর্ম বা অ্যানেক্সার সি সম্পর্কে, যেখানে মোট 4টে পার্ট আছে। তো লাস্ট 3টে পার্ট নিয়ে আমরা আলোচনা করব না, কারণ সেটা ভারতের যদি কেউ নাগরিক না হয় সে কিভাবে ভারতের নাগরিক হতে পারে, এই ভোটার তালিকায় নাম তুলতে পারবে, ভোট দিতে পারবে সে সম্পর্কে। তো আমরা যেহেতু ভারতের নাগরিক তাই আমরা প্রথম পার্টটুকু আলোচনা করলেই হবে। প্রথম পার্টে বলা হচ্ছে যদি কারোর জন্ম 1/7/1987 অর্থাৎ 1987 সালের জুলাই মাসের 1 তারিখের আগে যাদের জন্ম, তাদেরকে শুধুমাত্র একটি ডকুমেন্ট দিতে হবে। আর সেই ডকুমেন্টটা কি হবে না, ওই ব্যক্তি বা ভোটারের জন্মস্থান বা জন্ম তারিখ ডিফাইন করবে এরকম একটা ডকুমেন্টস দিতে হবে। 2 নম্বরে কি বলছে, যদি কারোর জন্ম 1/7/1987 থেকে 2/12/2004 অর্থাৎ 1987 সালের জুলাই মাস থেকে 2004 সালের ডিসেম্বরের 2 তারিখের মধ্যে যাদের জন্ম, তাদেরকে কিন্তু দুটো ডকুমেন্টস দিতে হবে। একটা নিজের সেলফ আর একটা বাবা অথবা মা, দুজনের নয় কিন্তু যে কোনো একটা, অর্থাৎ দুটো, একটা নিজের আর একটা বাবা অথবা মায়ের ডকুমেন্টস। আর যদি কারোর জন্ম 2/12/2004 অর্থাৎ 2004 সালের ডিসেম্বর মাসের পরে হয়, তাদেরকে মোট 3টে ডকুমেন্টস দিতে হবে। কি কি? এক হচ্ছে নিজের ডকুমেন্টস সেলফ, যেটা তার জন্মস্থান বা জন্ম তারিখ ডিফাইন করবে, একটা বাবার একটা মায়ের, তাহলে টোটাল 3টে ডকুমেন্টস তাকে দিতে হবে। তাহলে যদি আমরা প্রথম থেকে সারিবদ্ধ করি, তাহলে 1987 সালের আগে যাদের জন্ম তাদের একটি ডকুমেন্টস দিতে হবে এবং সেটা নিজের। 1987 থেকে 2004 সালের মধ্যে যাদের জন্ম তাদেরকে দুটো ডকুমেন্টস দিতে হবে, একটা নিজের আর একটা বাবা অথবা মায়ের। 3 নম্বর ক্ষেত্রে অর্থাৎ 2004-এর পরে যাদের জন্ম তাদেরকে 3টে ডকুমেন্টস দিতে হবে, একটা বাবা একটা মা এবং একটা নিজের। এ পর্যন্ত ক্লিয়ার হলো। এই 2004 সালের ক্ষেত্রে আরও একটা জিনিস আছে, যদি কারুর মা অথবা বাবা ভারতীয় নাগরিক না হন, তবে তার জন্মের সময় বাবা এবং মায়ের ভিসা অথবা পাসপোর্টের যে কোনো একটা দিতে হবে। তাহলে এই হলো টোটাল বয়স অনুযায়ী কি ডকুমেন্টস বা কয়টা ডকুমেন্টস লাগবে সেটা আপনাদেরকে বললাম। এবার আসি যে কি ডকুমেন্টস লাগবে, কোন 11টা নথি সম্পর্কে নির্বাচন কমিশন বলেছে। তো যারা এখনো বলছেন যে জন্ম শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট না থাকলে ভোটার তালিকার ওই লিস্ট থেকে নাম বাদ পড়বে, তাদের বলবো ভাই অত নাচানাচি করার দরকার নেই, একটু ধৈর্য ধরে শুনুন, সব উত্তর পেয়ে যাবেন। তো 1 নম্বরে আছে কি, এনি আইডেন্টিটি কার্ড, পেনশন পেমেন্ট অর্ডার ইস্যুড বাই রেগুলার এমপ্লয়মেন্ট, পেনশন অফ এনি সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট বা PSU পাবলিক সেক্টর ইউনিট, মানে যারা শেয়ার মার্কেট সম্পর্কে জানে তারা জানে PSU কোন সেক্টর। তো যাই হোক, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার বা ওই ধরনের কোনো সরকারি কোনো নথি যেখান থেকে আপনি পেনশনের স্লিপ পেয়েছেন, অর্থাৎ চাকরিজীবী যারা মানুষ তাদের যে কোনো পেনশনের স্লিপ একটা হলে হবে। 2 নম্বরে কি আছে, এনি আইডেন্টিটি কার্ড, সার্টিফিকেট, ডকুমেন্ট ইস্যুড বাই ইন্ডিয়ান গভর্নমেন্ট। 1987-এর আগে যদি আপনার কোনো ব্যাংকের পাস বই থাকে, পোস্ট অফিসের বই থাকে, LICর কোনো কাগজপত্র থাকে, তবে আপনার আর কোনো ডকুমেন্টস লাগবে না, এটাই আপনার একটাই ডকুমেন্ট হয়ে যাবে। আশা করি বোঝাতে পারলাম। 3 নম্বরে কি আছে, বার্থ সার্টিফিকেট। এইটা লাগবে মূলত, যেটা আমার মনে হয়েছে 1987 থেকে এই 2004-এর পরে এখন বর্তমান পর্যন্ত প্রত্যেকের এই বার্থ সার্টিফিকেটটা দিলে ভালো হয় আমার মতে। পাসপোর্ট আছে 4 নম্বরে। 5-এ আছে ম্যাট্রিকুলেশন মানে মাধ্যমিক, এডুকেশন সার্টিফিকেট ইস্যুড বাই রেকগনাইজড বোর্ডস অ্যান্ড ইউনিভার্সিটিস। দেখুন, আমরা যে বেশিরভাগ আমাদের পশ্চিমবঙ্গের বাসিন্দাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটাকেই কিন্তু আমরা জন্ম সার্টিফিকেট হিসেবে ব্যবহার করি, কারণ ওখানে যেটা জন্ম সার্টিফিকেট লেখা থাকে সেটাই সব জায়গায় কাজে লাগে। সুতরাং রেকগনাইজড বোর্ড অর্থাৎ এই যে মাধ্যমিকের বোর্ড WBHC বোধ হয়, আর উচ্চ মাধ্যমিকের WBCHC, আমার এই মুহূর্তে এক্সাক্ট মনে পড়ছে না। তো এইরকম রেকগনাইজ কোনো বোর্ড অথবা ক্যালকাটা ইউনিভার্সিটি, আমাদের বারাসাত স্টেট ইউনিভার্সিটি যেটা, কল্যাণী বা যে সমস্ত ইউনিভার্সিটি আছে সেই সমস্ত অথরাইজড ইউনিভার্সিটির কোনো যদি সার্টিফিকেট থাকে সেটাও কিন্তু এই ক্ষেত্রে গ্রহণযোগ্য। 6 নম্বরে আছে পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট স্টেট অথরিটি, অর্থাৎ আপনি যে জায়গাটায় বসবাস করছেন সেইখানকার যে জমির দলিল, যেটা আপনাকে রাজ্য সরকারের হয় পঞ্চায়েত নয় পৌরসভার থেকে আপনাকে দেওয়া হয়েছে,
জমির যে লিগ্যাল কাগজপত্র আপনার, মানে যেটাকে আমরা বলি জমির রেকর্ড, পর্চা, এটাও কিন্তু এই ক্ষেত্রে গণ্য বলে হবে। 7 নম্বর হচ্ছে ফরেস্ট রাইট সার্টিফিকেট। আমাদের দেশে একটা ফরেস্ট রাইট অ্যাক্ট আছে, সেই অ্যাক্ট অনুযায়ী যদি আপনি কোনো সার্টিফিকেট পেয়ে থাকেন সেটাও এই ক্ষেত্রে গণ্য হবে। 8 নম্বরে আছে কি ওবিসি এসসি এসটি সার্টিফিকেট, অর্থাৎ কাস্ট সার্টিফিকেট যদি আপনার থাকে সেটাও এই ক্ষেত্রে গণ্য হবে। আচ্ছা, 9 নম্বরে আছে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স, মানে এনআরসি যেসব রাজ্যে হয়েছে সেই সমস্ত রাজ্যের সেই এনআরসির যদি আপনার নাম থাকে সেই কাগজটা আপনি দেখালেও এক্ষেত্রে কার্যকর হবে। 10 ফ্যামিলি রেজিস্টার প্রিপেয়ার্ড বাই স্টেট অথবা লোকাল অথরিটিস, মানে ওই যেটা আগেই বললাম যে আপনার যে পরিবারটা এখানে আসে তার যে একটা লোকাল বডিজ থাকে সেই সময়কার, পঞ্চায়েত বলুন, পৌরসভা বলুন, কিংবা আপনার ওটাকে কি বলে বিধানসভা, লোকসভা, সেরকম যদি কোনো একটা কাগজ থাকে সেটাও কিন্তু আপনি পাবেন। 11 হচ্ছে এনি ল্যান্ড হাউস অ্যালোমেন্ট সার্টিফিকেট বাই গভর্নমেন্ট, যেটা একটু আগেই আমি বলে দিলাম যে আপনার যে বাড়িটা আছে বা যে জমিটা আছে সেই জমিটার কাগজটা, অর্থাৎ রেকর্ড বা পর্চা বা দলিলটাও অতটা গণ্য হবে বলে আমার মনে হয় না, তবে এক্ষেত্রে আমি বলবো আপনার যে রেকর্ড, আপনার নামে যে রেকর্ড বা পর্চা হয়েছে সেটাও কিন্তু এই ক্ষেত্রে গণ্য হবে। যাই হোক, এবার পশ্চিমবঙ্গে যখন নতুন করে এই ভোটার তালিকা সংশোধন হবে তখন এই যে 11টা লিস্ট আছে সেই লিস্টের থেকে কোনটা বাদ পড়বে কিংবা কোনটা অ্যাড হবে সেটা সম্পর্কেও আপনাদেরকে জানাবো। তো ততদিন পর্যন্ত এই 11টার মধ্যে যদি কয়েকটা আপনার কাছে থাকে সেগুলো আপনি জোগাড় করে ফেলুন, কিংবা আপনার এক জায়গায় রাখতে তো কোনো ক্ষতি নেই, তাহলে সেগুলো রাখবেন। তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমার মনে হয় যে সমস্যাটা হতে পারে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ একটা আন্তর্জাতিক সীমানা শেয়ার করে, সেটা পশ্চিমবঙ্গের জন্য একটা বড় প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব ও চেনা জানা মানুষের মধ্যে শেয়ার করুন, যারা ভীষণভাবে প্যানিক করছে, তাদের প্যানিক হওয়ার কোনো কারণ নেই, তো সেটা দেবেন। আর যদি মনে হয় ভিডিওটা ভালো লেগেছে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।